পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? তৃণমূলের ভবিষ্যৎ কি? তৃণমূল কংগ্রেস কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বাংলার রাজনীতিতে তাদের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার? 26-এর বিধানসভা নির্বাচনের পর প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যেভাবে কোণঠাসা হয়ে পড়ছে, তাদের সাংগঠনিক নেতারা যেভাবে পদত্যাগ করছে, এমএলএ এমপিরা যেভাবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের টিএমসির ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে আগ্রাসী রাজনৈতিক এক্সপানশন করতে চাইছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর প্রবল রাজনৈতিক অবস্থান রয়েছে। আর তার সঙ্গে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা, ভোট ব্যাংকে ফাটল, দলের ভেতরে অনাস্থা, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং হাজার একটা দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের জেলে যাওয়ার ভয়। এই সব মিলিয়ে বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে একটা বিস্ফোরক পরিস্থিতি। তাই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও তার দলকে টেনে তুলতে পারবেন, নাকি ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস ভারতের বহু আঞ্চলিক দলের মতোই ইতিহাসে মিলিয়ে যাবে? তাই এই ভিডিওটাতে আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং পুরো রাজনৈতিক হিসেব নিকেশ দিয়ে এই বিষয়টাকে বিশ্লেষণ করব। 5টি বড় কারণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকার, নাকি এখনও কামব্যাক করার সুযোগ রয়েছে। ভিডিওটা গভীর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ আজকের ভিডিওটার 5টা পয়েন্টের প্রতিটা পয়েন্টই কিন্তু একে অপরের সঙ্গে গভীরভাবে কানেক্টেড। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এই লাইক আর সাবস্ক্রাইব করার বিষয়টা আপনার কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট, তাই লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, রাজ্য রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের রাজ্য জুড়ে ঘটে চলা অনেকগুলো বিষয়কে একসঙ্গে খেয়াল করতে হবে। কোন কোন ঘটনা? যেমন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তৃণমূলের সাংগঠনিক শক্তি আর কতখানি অবশিষ্ট রয়েছে, তাদের ভোট ব্যাংকের অবস্থা কি, রাজ্যে ক্রমবর্ধমান আরএসএসের উত্থান কতটা দ্রুততার সঙ্গে হচ্ছে, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কি ব্যবস্থা নিতে পারে, এবং 2029-এ কেন্দ্র সরকারের বদল হবে কিনা, এর সব কিছু একসঙ্গে বিচার বিশ্লেষণ করে দেখলে তবেই বোঝা যাবে যে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আলোচনাটা খুবই গভীর হবে, তাই এই পুরো বিষয়টাকে আমরা 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে ভাগ করে বিশ্লেষণ করব। আশা করব প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পয়েন্ট আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আলোচনার সমস্ত রেফারেন্স, এক্সক্লুসিভ কন্টেন্ট পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চ্যাপ্টার 1, প্রথম পয়েন্ট হলো বিজেপির অ্যাগ্রেসিভ পলিটিক্যাল এক্সপানশন মডেল। দেখুন, গত 1 দশকে বিজেপি শুধু যে একটা রাজনৈতিক দল হিসেবে নয়, বরং ভারতের সবচেয়ে অ্যাগ্রেসিভ পলিটিক্যাল এক্সপানশন মেশিনারি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আর দেশ জুড়ে বিজেপির এই রাজনৈতিক বিস্তারে সবচেয়ে বড় ভূমিকা যিনি নিয়েছেন, তিনি আর কেউ নন, অমিত শাহ স্বয়ং। আর আমরা সকলেই জানি যে রাজনৈতিক ক্ষমতা বিস্তারের এই কাজে অমিত শাহ খুব বেশি ন্যায়নীতি, খুব বেশি আদর্শের তোয়াক্কা করেন না। এই যেমন আসামের কথাই ধরুন, স্বাধীনতার পর থেকে এই কিছুদিন আগে পর্যন্ত গোটা উত্তর পূর্ব ভারত মূলত কংগ্রেসের ঘাঁটি ছিল, কিন্তু 2015 সালে অমিত শাহ কংগ্রেসের অন্যতম শক্তিশালী নেতা হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপিতে টেনে নেন। এরপরে 2016 সালে বিজেপি প্রথমবারের মতো আসামে সরকার গঠন করে, এবং পরবর্তী কয়েক বছরের মধ্যেই অমিত শাহ ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ সহ গোটা উত্তর পূর্বের সবকটা রাজ্যে বিজেপির সরকার তৈরি করে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই মডেলটাকে লিডার অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশন এক্সপান্ড মডেল বলে, বাংলায় যার মানে দাঁড়ায় অন্য দলের নেতা নাও আর সঙ্গে
সংগঠনটাকে বাড়াও। এই একইভাবে আমরা মহারাষ্ট্রে শিবসেনাকে ভেঙে একনাথ শিন্ডের নেতৃত্বে নতুন জোট গঠন করতে দেখেছি। মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার পর কমলনাথ সরকারকে পড়ে যেতে দেখেছি। কর্ণাটকেও সরকার পরিবর্তনের জন্য বিধায়ক ভাঙানো হয়েছিল, এটা আপনারা সকলেই জানেন। আবার দিল্লিতেও আমরা দেখেছি যে মদ কেলেঙ্কারির অজুহাতে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে বিধানসভা ভোটে দিল্লি দখল করে তারপর তাদের রাজ্যসভার এমপিদেরকে কিভাবে দলে টেনে নিয়েছে অমিত শাহ, যাতে করে দলত্যাগ বিরোধী আইনের আওতায় তারা নাই পড়ে। আর এই দল ভাঙানো, ক্ষমতার পালাবদল ঘটিয়ে দেওয়া, এগুলোকে সবাই অমিত শাহের অপারেশন লোটাস বলে জানে। মানে মোদ্দা কথা হলো অমিত শাহ দল ভাঙাতে ওস্তাদ একজন ব্যক্তি। আর তাছাড়া যখন এনডিএ 300+ আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় ছিল, সেই সময় অমিত শাহ ভারতের বিভিন্ন রাজ্যে একের পর এক অপারেশন লোটাস চালিয়ে গেছেন। আর এখন তো কি লোকসভা কি রাজ্যসভা কোনোটাতেই কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই এখন বিজেপি লোকসভা এবং রাজ্যসভায় তাদের এমপি সংখ্যা বাড়াতে কতখানি আগ্রাসী হতে পারে একবার চিন্তা করে দেখুন। আর এখানেই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। তবে এখানে একটা কথা বলে রাখি যে বিজেপি তৃণমূল কংগ্রেসের লোকসভার এমপি এবং রাজ্যসভার এমপিদেরকে এমনভাবে ভাঙাতে চাইবে যাতে দলত্যাগ বিরোধী আইনে তারা না আটকায়। আর এজন্যই বিজেপি তৃণমূলকে ভেঙে ফেলার খেলাটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং একটু সময় নিচ্ছে। এর একটা প্রাথমিক সংকেত অলরেডি আপনারা পেয়েছেন কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর কথায়। শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূল এমপি কাকলি ঘোষ দস্তিদার তার প্রশাসনিক সভায় এসেছিলেন এবং তিনি আশা করছেন যে প্রশাসনের কাজে তিনি হেল্পফুল হবেন। আবার অন্যদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ভালো তৃণমূলীদের বিজেপিতে স্বাগত। অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে বিজেপি অলরেডি একটা সফট মেসেজ দিতে শুরু করেছে। আবার অন্যদিকে সংবাদ মাধ্যমে কান পাতলেই আপনারা শুনতে পাবেন যে দিল্লির অন্দরে তৃণমূলের একাধিক এমপি কেন্দ্রীয় বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে। মানে দল ভাঙার রাস্তাটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। তবে এই এমপি ভাঙানোর কাজটা বিজেপি একটু সময় নিয়ে করবে। আর এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে। এক, দলত্যাগ বিরোধী আইন যাতে না আটকায় তার জন্য তৃণমূলের সংসদীয় দলের অন্তত 2/3 সদস্যকে একসঙ্গে যোগ দেওয়ানো হবে, যেটাকে বলা হয় মার্জার এক্সেপশন। এখন বর্তমানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লোকসভায় প্রায় 29 জন এমপি রয়েছে। সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইনে না আটকাতে হলে 29-এর 2/3 মানে 19.3 অর্থাৎ অন্তত 20 জন লোকসভা এমপি একসঙ্গে বিজেপিতে জয়েন করাতে হবে। একইভাবে রাজ্যসভায় টিএমসির 13 জন এমপি রয়েছে, তাহলে এর 2/3 মানে 8.6 অর্থাৎ কমপক্ষে 9 জন রাজ্যসভার এমপিকে লাগবে। আর এই 20 + 9 মানে 29 জন এমপি সংখ্যাটা জোগাড় করতে একটু তো সময় লাগারই কথা। আর তাই বিজেপি আরও একটু সময় নিয়ে আরও একটু চাপ দিয়ে তৃণমূলের নেতামন্ত্রী এমএলএ এমপিদের মনে আরও একটু আতঙ্ক তৈরি করবে, যাতে করে তারা ভয়ে জড়সড় হয়ে একসঙ্গে দল ভেঙে বেরিয়ে আসে। অতএব আজ হোক বা কাল তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার এমপিদেরকে বিজেপিতে যোগ দিয়ে বিজেপি যে সংখ্যাগরিষ্ঠতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক একটা কনসিকুয়েন্স বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে রাজ্যের এমএলএদেরকে বিজেপি এখনই দলে নেবে বলে মনে হয় না। যাই হোক, একসঙ্গে এতগুলো এমপি হারানোর পর তৃণমূল কতখানি নিজেদের সংগঠনকে ধরে রাখতে পারবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আশা করি প্রথম পয়েন্টটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি দ্বিতীয় চ্যাপ্টারের আলোচনায়। চ্যাপ্টার 2 মানে দ্বিতীয় পয়েন্ট, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হলো তৃণমূলের সবচেয়ে বড় শক্তি আর তৃণমূলের সবচেয়ে বড় দুর্বলতা। দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তৃণমূল মানেই হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ কথা আমি নয়, তৃণমূলের নেতামন্ত্রীরাই কিন্তু সব সময় বলে এসেছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে না পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করে, না তার দলের এমপি এমএলএরা ভরসা করছে, না তাদের নেতাকর্মীদের
তৃণমূলের কোনো ভরসা অভিষেক ব্যানার্জির ওপরে আছে। তাই অভিষেক ব্যানার্জি রাস্তায় নেমে দলকে আবার পুনরুজ্জীবিত করবে এতটা আশা পশ্চিমবঙ্গের কোনো পাগলও করে না। অতএব অভিষেক ব্যানার্জিকে নিয়ে সেই আলোচনাটার কোনো দরকার নেই। তার মানে যা দাঁড়ালো, তৃণমূল কংগ্রেসকে এখনও যদি কেউ টেনে তুলতে পারে তিনি হলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জীবিত রয়েছেন, এখনও অ্যাক্টিভ রয়েছেন। দেখুন, আপনাদের মনে থাকবে হয়তো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু নেত্রী। 34 বছরের বাম অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করে তিনি ক্ষমতায় এসেছিলেন। 2011 সালে তিনি 294টির মধ্যে 184টা আসন জিতে ইতিহাস তৈরি করেছিলেন। আবার 2021 সালেও প্রবল বিজেপির ওয়েভের মধ্যেও তৃণমূলকে 200-র বেশি আসনে জিতিয়ে এনেছিলেন। অর্থাৎ তার রাজনৈতিক ফাইটিং ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তোলার কিন্তু কোনো জায়গায় নেই। কিন্তু রাজনীতিতে শুধুমাত্র ব্যক্তিগত লড়াই তো যথেষ্ট নয়, এখানে বয়স, সময়, সংগঠন, অর্থ এবং কেন্দ্রে কোন দল ক্ষমতায় আছে এর সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে যদি আমরা তার বয়সের কথা ভাবি, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স 71 বছর। তিনি আর অ্যাক্টিভ থাকবেন মোটামুটি 5-6 বছর, মানে ধরে নিলাম 76-77 বছর বয়স অবধি তিনি অ্যাক্টিভ থাকবেন। মানে দলটিকে পুনর্জাগরিত করে নতুন করে ক্ষমতায় আসার জন্য তিনি হাতে পাবেন মাত্র 5 বছর সময়। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, তার ওপরে প্রতিপক্ষ হিসাবে যখন ভারতের সবচেয়ে ধনী এবং সবচেয়ে আগ্রাসী বিজেপির মতো একটা সংগঠিত দল রয়েছে, তাতে এই 5 বছর কি যথেষ্ট সময় বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু তার ওপরেও আরও একটা ফ্যাক্টর হলো ফান্ডিং। নির্বাচনী প্রচার, সংগঠন চালানো, মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ক্যাডার মোবিলাইজেশন, এর সব কিছুর জন্যই কিন্তু বিপুল পরিমাণে টাকার দরকার হয়, ফান্ডিংয়ের দরকার হয়। এটা আমরা সকলেই জানি। গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেস কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি, কখনো গরু পাচার, কখনো কয়লা ও বালি চুরি, এইসব চুরি টুরি করে ফান্ড জোগাড় করত। আবার রাজ্যে ক্ষমতায় থাকার কারণে তৃণমূল যথেষ্ট পরিমাণে ব্যবসায়িক এবং কর্পোরেট ফান্ডিংও কিন্তু পেত। এখন তৃণমূল আর ক্ষমতায় নেই, তাই এই দুই রকমের ফান্ডিংই কিন্তু তাদের হাতছাড়া হয়ে গেছে। তাছাড়া একসময় নারদা সারদার টাকা অভিযোগ ওঠে যে ডিপ স্টেটের টাকা, অভিযোগ ওঠে যে বাংলাদেশ থেকে আসা ফান্ডিং, এই সব ফান্ডিংগুলো এখন আর পাওয়া সম্ভব নয়। কারণ কেন্দ্র যেভাবে নজরদারি চালাচ্ছে এবং FCR এর রুলস যেভাবে কঠোর করা হয়েছে, তাতে বৈদেশিক ফান্ড জোগাড় করা তৃণমূলের পক্ষে এখন অসম্ভব একটা কাজ। এছাড়া একসময় তিনি এবং তার দলের কয়েকজন কেন্দ্র সরকারের মন্ত্রী ছিলেন, ফলে সেই ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে ব্যবসায়ীদের কাছ থেকেও কিন্তু বড় অঙ্কের ফান্ডিং তিনি পেয়েছিলেন। এখন সেরকম কোনো ফান্ডিং আসার সম্ভাবনাও নেই, কারণ তিনি এখন আর কেন্দ্রের কোনো মন্ত্রী নন। আর এভাবে ফান্ডিংয়ের সব রাস্তা যখন বন্ধ হয়ে যাবে, তখন নতুন করে একটা দলকে পুনরুজ্জীবিত করাটা কতখানি কঠিন কাজ হবে আশা করি অনুভব করতে পাচ্ছেন। এবার আসি তৃতীয় পয়েন্টের আলোচনায়। এই তৃতীয় পয়েন্টে আমি এমন একটা পয়েন্ট বলতে যাচ্ছি যেটা শোনার পর আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এই রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎ সত্যি সত্যিই কেন অন্ধকার। সে আলোচনায় যাব, তবে তার আগে একটা 1 মিনিটের বিরতি। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা অনেকেই হয়তো এবার নিট পরীক্ষা দেবে, হয়তো কোয়ালিফাইও করবে। তবে আপনারা হয়তো জানেন যে ভারতে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা এতটাই কম যে নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজে সিট পাওয়াটা রীতিমতো মুশকিলের ব্যাপার। আবার বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করতে কোটি টাকার ওপরে খরচ, সেটাও অনেকের সাধ্যের বাইরে। সেক্ষেত্রে অনেকেই তাদের ছেলে মেয়েকে সাধ্যের মধ্যে খরচে, মানে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার খরচের 4/1 টাকায় রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের মতো দেশ থেকে MBBS পাশ করিয়ে আনে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সাধ্যের মধ্যে খরচে বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করিয়ে আনছে। বিদেশের মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরাই করি। এখানেই শেষ নয়, বিদেশের প্রতি
প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে, তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশে থাকব। এক কথায় বিদেশ থেকে MBBS করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মানে মিশন MBBS কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি ফ্রেশার্স হয় বা ড্রপার্সও হয় তাহলেও আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারেন। এই ফোন নাম্বারে ফোন করে বিষয়টা আরও বিস্তারিত জানতে পারেন, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে কিন্তু আমাদের দেখা হবে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি, মানে চ্যাপ্টার 3 আলোচনায় ফিরি। চ্যাপ্টার 3 দেখুন, তৃণমূল কংগ্রেস ভেঙে পড়বে কিনা সেই আলোচনা করতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে একটা দল কখন ভেঙে পড়ে আর কখন ভেঙে পড়ে না। দেখুন, একটা দল যখন মজবুত সংগঠনের উপরে দাঁড়িয়ে থাকে আর সেই মজবুত সংগঠনটা যখন একটা শক্তিশালী আদর্শের উপরে দাঁড়িয়ে থাকে, তখন একবার দুইবার ভোটে হেরে গেলেও সেই দল কিন্তু ভেঙে পড়ার আশঙ্কা থাকে না। উদাহরণ হিসাবে আপনি দেখবেন, যখন বিজেপি কোনো রাজ্যে ক্ষমতায় আসে, বিজেপি লম্বা সময় ধরে সেই রাজ্যের ক্ষমতায় টিকে যায়। তার কারণ বিজেপির ক্ষমতার পেছনে দুটো সাংগঠনিক স্তম্ভ রয়েছে। একদিকে বিজেপির মজবুত ক্যাডার বেস রাজনৈতিক সংগঠন থাকে, যারা বুথ লেভেল থেকে শুরু করে কেন্দ্রীয় লেভেল পর্যন্ত একটা নিবিড় প্রশিক্ষণের মধ্যে দিয়ে তৈরি হয়। আর অন্যদিকে আরও একটা ক্যাডার বেস সামাজিক সংগঠন RSS এর মজবুত সংগঠন থাকে। আর এই দুটি মজবুত সংগঠনই শক্তিশালী আদর্শের ওপরে দাঁড়িয়ে আছে। কীরকম আদর্শ? দেখবেন বিজেপি সবসময় রাষ্ট্রবাদ নিয়ে কথা বলে, দেশপ্রেম নিয়ে কথা বলে, ভারতকে বিশ্বগুরু বানানো নিয়ে কথা বলে, ভারত মায়ের জয় হোক বলে স্লোগান দেয়, ভারতীয় সংস্কৃতির বিকাশ, গোটা পৃথিবী জুড়ে ভারতের আধিপত্য বিস্তার, এই সব আদর্শের ওপরে বিজেপির সংগঠন পলিটিক্যালি দাঁড়িয়ে আছে। আবার অন্যদিকে যদি আপনি RSS এর আদর্শের কথা দেখেন, তাহলে RSS এর পুরো সংগঠনের গুরুই কিন্তু মানা হয় গেরুয়া ধ্বজকে, অর্থাৎ গেরুয়া ধ্বজ হলো তাদের গুরু। মানেটা বুঝতে পাচ্ছেন? পুরো সংগঠনটাই গেরুয়া আদর্শের ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে, যাদের লক্ষ্য পরম বৈভবশালী অখণ্ড ভারতবর্ষ গঠন করা। আর এই রকম একটা শক্তিশালী আদর্শের ওপরে দাঁড়িয়ে থাকার কারণে শত বছর ব্যাপী এই সামাজিক সংগঠন RSS আজও একইভাবে সক্রিয়, একই রকমভাবে শক্তিশালী এবং ক্রমবর্ধমান শক্তি নিয়ে সামনের দিকে এগোচ্ছে। বিষয়টার গভীরতা বুঝতে পারলেন? আর এই কারণেই বিজেপি যখন কোনো রাজ্যে ক্ষমতায় আসে, তখন তারা লম্বা সময় ধরে সেই রাজ্যে রাজ করে। পক্ষান্তরে আপনি যদি তৃণমূলের সংগঠনটা দেখেন, তাহলে দেখবেন বড় বড় তৃণমূলের নেতারাও তাদের বক্তব্যে একটাই কথা বলে এসেছে এতদিন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা রাজনীতি করছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বলতে ঠিক কি সেটা তারাও জানে না, আপনি আমিও কিন্তু জানি না বলেই আমার মনে হয়। তবে যত দিন গেছে মানুষ কিন্তু এটা অনুভব করেছে যে তৃণমূলের একমাত্র আদর্শ হচ্ছে করে খাওয়ার আদর্শ। যে যেখান থেকে পারো চুরি করো, চুরি করে পেট ভরাও। এই আদর্শের ওপরে তৃণমূল দলটা এতদিন টিকে ছিল। কথাটা শুনতে হয়তো কেমন লাগছে, কিন্তু তৃণমূলের ছোট মেজো বড় সব নেতাই কিন্তু স্বীকার করে, যেহেতু তারা তৃণমূল সেহেতু তারা চোর। আর এই মুহূর্তে দলটা যখন ক্ষমতা থেকে সরে গেল, সেই মুহূর্ত থেকে চুরি করে খাওয়ার সুযোগ নষ্ট হয়ে গেল। অতএব এই মুহূর্তে আর মনে হয় না আর কোনো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে আসবে। তাছাড়া যতদিন পর্যন্ত অভিষেক ব্যানার্জি দলের কন্ট্রোলটা ধরে রেখেছিলেন, ততদিন তিনি দলটাকে কর্পোরেট স্টাইলের দলে পরিণত করে ফেলেছিলেন। শোনা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বদলে নেতা বানানো হতো, পদ ডিস্ট্রিবিউট করা হতো। টাকা দিতে পারলেই পদ, টাকা দিতে পারলেই টিকিট, সব পাওয়া যেত। সেই নেতার গ্রাউন্ড কানেকশন থাকুক আর নাই থাকুক, টাকাটাই ছিল এই দলের শেষ কথা। আর এভাবে যারা টাকা ইনভেস্ট করে পদ পেত, তারাও পদ পাওয়ার পরে ইনভেস্টমেন্টটাকে ডাবল করে তুলে আনতে চাইতো। এই নেতারা মানুষের সঙ্গে যোগাযোগের কখনো কোনো প্রয়োজন অনুভবই করেনি। আর যে সমস্ত নেতার মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, অভিষেক ব্যানার্জি তাদের
অধিকাংশকেই হয় টিকিট দেয়নি, হয় পদ দেয়নি, কোনো গুরুত্বই দেয়নি। আর মাটির সঙ্গে কানেকশন কেটে যাওয়ার ফলে দলের এই ভরাডুবি হয়েছে। তো এবার আপনারাই বলুন, এই যাদের দলের সাংগঠনিক অবস্থা, তাদের নতুন করে পুনর্গঠিত করে পুনর্জাগৃত করা কতখানি সম্ভব? কমেন্ট বক্সে আপনার নিরপেক্ষ মতামত আশা করব। তো এবার চলুন চতুর্থ চ্যাপ্টারের আলোচনায়। চ্যাপ্টার 4 মানে চতুর্থ পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে কিন্তু হারিয়ে ফেলেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দুটি ভোট ব্যাংক ছিল, এক মুসলিম ভোট ব্যাংক আর দুই কিছুটা হিন্দু ভোট ব্যাংক। এখন বিজেপি ক্ষমতায় আসার পর আরএসএস যেভাবে অলরেডি রাজ্যের মাটি চষে ফেলতে শুরু করেছে, তাতে ইতিহাস সাক্ষী আগামী দিনে বেশিরভাগ হিন্দুই আরএসএস এবং বিজেপির পক্ষে থাকবে। তাছাড়া এবারের ভোটে বিজেপি যেভাবে হিন্দু মুসলিম পোলারাইজেশন করে বাংলায় ক্ষমতায় আসতে পেরেছে, আগামী 5 বছর মানে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মক্ষম থাকবেন, বিজেপি অত্যন্ত জোরালোভাবে সর্বশক্তি প্রয়োগ করে হিন্দুত্বটাকেই সামনে নিয়ে আসবে। আর এই দ্বিমুখী চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে হিন্দু ভোটের হাওয়া কতটা লাগবে সেই বিষয়ে রীতিমতো সন্দেহ আছে। বাকি রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংক। দেখুন, পশ্চিমবঙ্গের ইতিহাসের দিকে তাকালেই আপনি দেখতে পাবেন যে মুসলিম ভোট ব্যাংক সবসময় কিন্তু ক্ষমতার সঙ্গে থাকতে চায়, আর যদি ক্ষমতার সঙ্গে থাকতে না পারে, তাহলে যার মধ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তার পাশে একজোট হয়ে থাকতে চায়। আপনারা দেখেছেন কংগ্রেসের আমলে মুসলিম ভোট কংগ্রেসের সঙ্গে ছিল, পরে যখন বামফ্রন্ট শক্তিশালী হলো এবং ক্ষমতায় আসার মতো পরিস্থিতি তৈরি করতে পারলো, সেদিন থেকে মুসলিম ভোট বামফ্রন্টের সঙ্গে ছিল। তারপরে বামফ্রন্টকে হটিয়ে তৃণমূল যখন শক্তিশালী হচ্ছিল এবং তৃণমূল যখন ক্ষমতায় আসার মতো পরিস্থিতিতে এলো, সেই সময় থেকে কিছুদিন আগ পর্যন্ত মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের পক্ষেই ছিল। আর যেহেতু তৃণমূলের নিকট ভবিষ্যতে ক্ষমতায় ফেরার সম্ভাবনা কম, তাই এটা নিশ্চিত করে বলা যায় যে মুসলিম ভোট তৃণমূলের পক্ষে অন্তত থাকবে না। আর হিন্দু ভোট ও মুসলিম ভোট উভয়ই হারিয়ে ফেললে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কিভাবে ক্ষমতায় আসবে সেই বিষয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন রয়েছে। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি পরের চ্যাপ্টারের আলোচনায়, চ্যাপ্টার 5। পঞ্চম পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় বড়শি আটকে রেখেছে বিজেপি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এত দুর্নীতিতে ফেঁসে আছে, এত দুর্নীতির প্রমাণ কেন্দ্রের সরকারের কাছে আছে যে একটু ট্যাফু করলেই কখনো ইডি, কখনো সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে তদন্ত শুরু করে দেবে। আর খুব বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে জেলেও পাঠিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে দুর্নীতিতে ভয়ে পালিয়ে বেড়ানো তৃণমূলের ছোট বড় নেতা, ছোট বড় মন্ত্রী, এমএলএ, এমপি, এমনকি অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রবল কেন্দ্রীয় শক্তি সিবিআই, ইডির বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়ানোটা কতটা সম্ভব হবে, এটা নিয়ে কিন্তু সকলের মনেই রীতিমতো সন্দেহ আছে। যখন লালু প্রসাদকে জেলে পাঠানো গেছে, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো গেছে, জয়ললিতার মতো প্রবল জনসমর্থন থাকা একটা নেত্রীকে জেলে পাঠানো গেছে, তখন অভিষেক ব্যানার্জি আর এমন কি জিনিস? আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন এই 5টা পয়েন্ট ভালো করে অনুধাবন করার পর আপনার কি মনে হয় এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাবেন কিন্তু। আর হ্যাঁ, শুরুতেই যেটা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, যারা বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সব রকম সাহায্য করে। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে এই ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।